শুভ সকাল আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আর শুক্রবারের নিরামিষ মেনুতে আজকে আছে কাঁকরোল ভাজা, যেটাকে অনেকে ঘি করলাও বলে থাকে। আর এখানে আলু পটল কুটে নিয়েছি, করব ছানা দিয়ে ডালনা। আর এখানে করব লাউয়ের ডালনা। আর এই দেখো আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে রেখে দিয়েছি, কারণ একটাই তো মশলা হবে, আদা টমেটো বাটা। তো চলো রান্নাটা করতে করতে তোমাদের সাথে গল্প করি। বন্ধুরা, খুব দুঃখের সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি যে আমি আমার বরকে ডিভোর্স দিতে চলেছি। অবাক হইও না, এটা কিন্তু সত্যি কথা। কারণ আর আমি সহ্য করতে পারছি না, আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। এরকম মানুষকে নিয়ে আমি যে কিভাবে 16 বছর কাটালাম আমি নিজেও ভাবতে পারিনি, বিশ্বাস করো। এক একটা গুণের কথা তার যদি বলি, তো তোমরা শুনে তোমরাও অবাক হবে। অনেক মানুষ দেখেছি, কিন্তু এরকম ভোলে বাবার মতো স্বামী খুব কম লোকেরই দেখেছি। কি করে জানো? আজকে তারই উদাহরণ তোমাদেরকে দেব। আমার তখন নতুন বিয়ে হয়েছে। তো আমার বর খেয়ে দিয়ে রান্না করে দিয়েছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর তখন সঙ্গীত বাংলা বলে একটা টিভিতে চ্যানেল ছিল, সেখানে খুব নতুন নতুন বাংলা গান দিত। তো আমি দেখলাম আমার হাতের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, তাহলে একটু গান শুনি। স্বাভাবিক, নতুন বিয়ের পর যেটা মনে হয়, একটু ভালো ভালো রোম্যান্টিক গান শুনি। তো গান শুনতে গিয়ে আমি দেখছি যে তখন অন্য একটা খবরের চ্যানেল করা আছে। তো সেই চ্যানেল থেকে রিমোটটা খোঁজার চেষ্টা করছি, যে যাতে আমি সঙ্গীত বাংলায় আসতে পারি। পুরো বাড়ি আমি রিমোট খুঁজে পেলাম, রিমোট পেলাম না। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম যে, মা, রিমোটটা কোথায় গেল? তোমরা তো কাল রাত্রে খেতে খেতে টিভি দেখেছিলে, তারপর থেকে তো টিভি চালানো হয়নি। তখন মা বলল, কি জানি, পুরো বাড়ি দেখেছো? আমি বললাম, হ্যাঁ, তোমার ঘর তো পুরোটা দেখে ফেলেছি। তখন মা বলল, তুমি এক কাজ করো, আমার বড় ছেলেকে ফোন করো। আমি বললাম, কেন? বললো, ও নিশ্চয়ই ওর ব্যাগে করে নিয়ে চলে গেছে। তারপর আমি ওকে ফোন করলাম যে, তুমি কোথায়? তখন বললো, আমি তো এই তো হাওড়ায় ঢুকছি, কাজে যাচ্ছি, হাওড়ায় ঢুকছি কেন? বললাম, তোমার ব্যাগটা একবার চেক করো, মনে হয় তুমি রিমোটটা নিয়ে চলে গেছো। সে তো খুবই রেগে গেছে, একদম চেক করতে চায়নি। তারপর সে চেক করে আমাকে ফোন করে বলে, হ্যাঁ গো, দেখছি মোবাইলের বদলে রিমোটটা নিয়ে চলে এসেছি। আমি বললাম, মোবাইল? বললো, হ্যাঁ, মোবাইলটা নিয়েছি পকেটে, আর রিমোটটা নিয়েছি ব্যাগের মধ্যে। তাহলে বিশ্বাস করো, সেই জীবন শুরু আমার তখন থেকে এরকম ভোলা মানুষটাকে নিয়ে আমি চলছি। আজ 16 বছর হয়ে গেল। এবার শোনো কালকের কথা। কালকে, এবার তো এরকম টুকটাক টুকটাক হতেই থাকে, কিছু না কিছু ভুলে যায়, কিছু না কিছু ভুলে যায়। কোনো দিন তো সে টিফিন নিয়ে অফিসে যেতে পারে না, খুব আলে কালে সে নিয়ে যায়, যখন আমি হয়তো সামনে বসে আছি। কিন্তু বলো তো, সবসময় কি সামনে বসা সম্ভব? আমারও তো কাজ থাকে, সে ও যখন কাজে বেরোয় তখন ছেলেও তো স্কুল যায়, সেই তাড়াটাও থাকে। তো সেই কারণে সবসময় তো আর পাশে বসা থাকে না, যায় না। তো টিফিনটা ব্যাগের সামনে দিয়ে যায় যে টিফিনটা নিয়ে নিও। কিন্তু সে দেখি অর্ধেক দিনই টিফিন ভুলে যায়। তারপর পরে যখন ফোন করি, বলে, ও আমি কেক কিনে খেয়ে নেবো, ছেড়ে দাও, ভুলে গেছি, কী করব। এই একটা হলো নমুনা। আচ্ছা, এই কদিন ও এখন দুপুরবেলা খেতে আসছে, তোমরাও দেখছো আমি একটু বেলা করে রান্না করছি। তো প্রথম দিন ও বেরিয়ে গেছে, ছেলে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি যতটা সম্ভব বাসন মাজছি। বাসন মাজিয়ে ঘরে এসে দেখলাম ও চশমা ফেলে চলে গেছে। সঙ্গে সঙ্গে ফোন করছি, ফোন ধরছে না। তারপর ছেলেকে বললাম, তাড়াতাড়ি যা, বাবাকে চশমা দিয়ে আয়, তোর বাবা চশমা ছাড়া কাজ করবে কী করে অফিসে গিয়ে। ছেলে গিয়ে চশমা দিয়ে এলো। আচ্ছা, কালকে শোনো কী হয়েছে। কালকে ছেলে এখন একটা কার্টুন দেখতে দেখতে ভাত খাচ্ছে। তো ওর বাবা বললো, তোর হলো? ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওর বাবা কাজে বেরোবে, তোর হলো, তোর হলো, বলে বলে। তো ওর বাবার ফোনটা নিয়ে ছেলের কাছ থেকে, ছেলের ফোন, ছেলে বাবার ফোনেই দেখছিল, বাবার ফোনটা নিয়ে ওর বাবা বেরিয়ে গেল নিজের ফোনটা নিয়ে। বেরিয়ে যাওয়ার পর ছেলে তখন খাওয়া হয়ে গেল, বললো, মা, তোমার ফোনটা দাও না, কার্টুনটা অর্ধেকটা দেখেছি, বাকিটা দেখা হয়নি। বললাম, হ্যাঁ, নে না, ওই তো বিছানাতে আছে, আমি বাসনটা মেজে ঘরে যাচ্ছি। তো ছেলে আমার ফোন আর পায় না। তো ফোন পায় না, বললো, মা, তোমার ফোন আমি দেখতে পাচ্ছি না। আমি তখন বললাম, আমি কি বাথরুমে রেখেছি? বলে, আমরা তো পুরো বাড়ি ফোন খুঁজে ফেললাম, ফোন তো কোথাও আমার পাচ্ছি না। তারপর ছেলের কাছে একটা ছোট্ট স্যামসাংয়ের ফোন থাকে। তো সেই ফোন থেকে আমি বললাম, ফোন কর না আমার ফোনে, তাহলে তো বুঝতে পারবি কোথায় ফোনটা আছে। বলে ও ফোন করতে গিয়ে দেখে ফোন রিং বেজে বেজে কেটে যাচ্ছে। আমার তো হয়ে গেছে, ভাবলাম যাক, ফোনটা আমার হারিয়েই গেল মনে হয়। তারপর দেখি ও বাবার ফোনে ফোন করেছে। ও পুরো ডিরেক্ট বাবাকে জিজ্ঞাসা করছে, তুমি মায়ের ফোনটা নিয়ে গেছো? ওর বাবা তো বিশ্বাসই করতে চায় না, হতেই পারে না মায়ের ফোন নিয়ে গেছি। তারপর দেখে ওর বাবা, হ্যাঁ, দুটো ফোনই নিয়ে গেছে, আমার ফোনটাও নিয়ে গেছে, নিজের ফোনটাও নিয়ে গেছে। তাহলে বলো তো, এই কত রকম যে ভুলে, আর এত ভুলো মন, মানে চিন্তা করা যায় না।
তো আমি দেখছি এখন যখন ট্রেন্ডিংয়েই আছে এই ডিভোর্স টপিকটা, তাহলে আমিও ভাবছি আমার বরকে ডিভোর্স দিয়ে দেবো। অসম্ভব, চলা যাচ্ছে না, বিশ্বাস করো। এই মানুষকে নিয়ে কীভাবে যে 16 বছর কাটালাম আমি নিজেই বুঝতে পারি না। মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই, এত ভুলো মানুষকে নিয়ে আমি কী করে 16 বছর কাটালাম। তোমরাই একটু জানিও তো, এরকম মানুষকে নিয়ে কি ঘর সংসার করা যায়? এরকম ভোলে বাবার মতো মানুষ হলে কি হয় আজকালকার দিনে? তোমরাই একটু বলো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লাউয়ের ডালনাটাও কিন্তু করে নিয়েছি। আর নিরামিষ লাউয়ের ডালনা, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। সবসময় লাউ এলে না আমরা কি করি, নয় বড়ি দিয়ে, নয় চিংড়ি মাছ দিয়ে, কিংবা তোমার ছেঁচকি টাইপের এরকমই করি। কিন্তু কোনো সময় না এরকম বড় বড় করে আলুর দমের মতো আলু কুটে লাউয়ের ডালনা করা হয় না। কিন্তু কাল করেছিলাম, অপূর্ব খেতে হয়েছিল। আর আমার তো ছেলে বর বলেছে আবার করতে, জানো। তো এর মধ্যে একটু বড়ি, নিরামিষের দিন হলে একটু বড়ি দিলে ভালো হয়, আর যদি আমিষের দিন হয় তাহলে একটু চিংড়ি মাছ ফেলে দিলেও ভালো লাগবে খেতে, আরও টেস্টি হয়ে যাবে ব্যাপারটা। তবে নিরামিষ লাউয়ের ডালনা কিন্তু হিট হয়ে গেছে কালকে। আর এখানে নামানোর আগে আমি একটু ঘি, গরম মশলা, আর যেহেতু বাড়ির মধ্যে অল্পই ধনেপাতা ছিল তো সেই ধনেপাতাটাও একটু দিয়ে দিয়েছিলাম, ফলে তার টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তবে ধনেপাতা না থাকলেও হবে, কিন্তু ঘি গরম মশলাটা কিন্তু নামানোর আগে দিও, কারণ নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে তার একটা স্বাদের মাত্রাটাই বেড়ে যায়। তো চলো, লাউয়ের ডালনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি করব ছানার ডালনা। আর হ্যাঁ, আমার বরকে নিয়ে যে কথাগুলো বললাম, এই ভিডিওটা দেখবার পর হয়তো আমার বর রেগে যাবে। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, বিশ্বাস করো। এই কথাগুলো আমার বলারই ছিল, বলা হচ্ছে না। তাই ঠিক করেছি, সহ্য শক্তির বাঁধ যখন আমার ভেঙেই গেছে, তখন তাকে আমি ডিভোর্স দেবই, কিচ্ছু করার নেই। তো এই হলো ব্যাপার। তো চলো, কবে দিই দেখা দেখা যাচ্ছে। তোমাদেরকে তো জানাবোই কবে ডিভোর্স দিচ্ছি, ঠিক আছে? এখন তো সব ঘটা করে ডিভোর্স হচ্ছে, তাই না? আর এই হচ্ছে আমি ছানার ডালনা করছি। আর এখানে দেখো, ছানার ডালনাতেও সেই একই মশলা, আদা আর টমেটো বাটা, আর তার সাথে যা যা দেয় সব কিছু গুঁড়ো মশলা দিয়ে, মানে রুটিন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু পটলটা ভালো করে কষি। আরে আমি পটল দিতাম না, তোমরা ভাবছো দিদি তুমি পটল দিয়েছো কেন? পটল দিতাম না, শুধু আলু দিয়েই করতাম। কিন্তু এই আলুটা না 22 ক্যারেট, 22 ক্যারেট গোল্ড যে দাম, সেই দামের আলু, মানে চন্দ্রমুখী। আর এটা যদি তোমার 24, এটা যদি তোমার 18 ক্যারেট হতো তাহলে বলতাম জ্যোতি আলু। কারণ আলু তো এখন লকারে পাওয়া যাবে, আলু তো আর মানুষের ঘরে কম পাওয়া যাবে। কারণ আলুর যা দাম, আলুকে আর মানুষ বাইরে রাখবে না, সব লকারে ভরে দেবে। 22 ক্যারেট আলু দিয়ে করছি বলে ওই জন্য একটু পটল দিচ্ছি, যাতে আলুর পরিমাণটা একটু কম লাগে। তো দেখো, ছানাগুলো দিয়েছি বলে একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ ছানাগুলো তাহলে রসগোল্লার মতো বড় বড় ফুটে যাবে, আর খেতে কিন্তু আরও টেস্টি হবে। তো চলো, ছানার ডালনাও রেডি। আর এটাও নামানোর আগে আমি অবশ্যই ঘি গরম মশলা দেবো। আর দেখো, হুট করে দেখছি আকাশটা মেঘ করে এলো। নাও, গিয়ে তাড়াতাড়ি তোলো, কারণ এটা কিন্তু অর্ধেক করে শুকিয়েই গেছে। না তুললে পুরো ভিজে যাবে, তখন তো হাত কামড়ে মরতে হবে। আর মেশিনের কাঁচা তো মোটামুটি অর্ধেক শুকনোই তো বার করা হয়, তো সেগুলো যদি ভিজে যায় না তখন খুব কষ্ট হয়। তো চলো, এখানে দেখো ছানার ডালনাও কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু রাত্রে, এটা কিন্তু সকালে হাত দেবো না। সকালে লাউয়ের ডালনা আর কাঁকরোল ভাজা, ব্যাস এই রান্না। আর এটা রাত্রিরের রান্না। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। এবার গ্যাস মুছে নেব, নিরামিষ রান্না বলে গ্যাস মোছার ঝামেলাটাও কম থাকে। আর নিরামিষ রান্নাতে না হাত ধোয়ার ঝামেলাটাও কম থাকে বলে না তাড়াতাড়ি রান্নাটাও মিটে যায়। বলেছিলাম যে এখন জ্যাঠা আর আমার শাশুড়ি মারা গিয়েছে, তো স্বাভাবিক শ্রাদ্ধ নিয়মভঙ্গ সবেতেই তো নিমন্ত্রণ হয়েছে। তো যদিও আমার ছেলের 1 তারিখ থেকে পরীক্ষা, আমি জানি না কার কাছে কতটা যেতে পারবো বা কতটা নিয়ম রক্ষা করতে পারবো, কিন্তু সুখের কাজে না যেতে পারো, দুঃখের কাজে তো অবশ্যই মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। তো সেই কারণেই তো শ্রাদ্ধের দিন ইচ্ছা আছে বাপের বাড়ি যাব জ্যাঠার কাজে। তো তার জন্য বৌদিদের জন্য আমি কিনেছি, আর বোন কিনবে দাদাদের জন্য, ঠিক আছে? তো চলো দেখো, আমরা পুরোটা করে খুলছি না। তো এখন তো সব শাড়ি অত কেউ পরে না, তো শাড়ি দেওয়া মানে শুধু শুধু আলমারি বোঝাই করা, ওই জন্য আমি শাড়ি দিচ্ছি না। এই একটা নাইটি কিনেছি একটা বৌদির জন্য, আর এই একটা নাইটি কিনেছি আর একটা বৌদির জন্য। এটা নেভি ব্লু আর ওটা লাল, ঠিক আছে? এই দুটো নাইটি কিনেছি। তো এই নাইটিটা আমার বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে এই নাইটিটা। আর দুটোই গোল গলা, দুটোই গোল গলা। তো এই দুটো নাইটি কিনেছি বৌদিদের জন্য। দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন, হ্যাঁ? আর এই একটা ছোটদার মেয়ের জন্য কিনেছি গেঞ্জি আর প্যান্ট। এখন এগুলোই তো মানুষ বাড়িতে পরে, বাচ্চারা বাড়িতেই পরে বলো, বা নাচের স্কুলে যাওয়া, আঁকার স্কুলে যাওয়া, বা তোমার পড়তে যাওয়া, এগুলোই এখন বেশি দরকার বাচ্চাদের। তো এটা ওই জন্য ছোটদার মেয়েটা খুব ছোটো, তো ওর জন্য এটা নিয়েছি।
ব্যাস এই হলো কেনাকাটা শ্রাদ্ধ বাড়ির। আর এখানে যে ভাসুরের জন্য যা কিনবো সেটা আমি আর বর গিয়ে কিনবো একসাথে। তো নাইটিগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো, হ্যাঁ কেমন হয়েছে। তো এই হলো আজকে কেনাকাটা, এই হলো বৌদিদের জন্য কেনাকাটা। আর বললামই তো বোন কিনবে দাদাদের জন্য। তো হয়ে গেল, সবাইকে দেওয়াও হলো সব কিছুই। আর আমি তো শুধুমাত্র শ্রাদ্ধের দিনকেই যেতে পারবো, আর নিয়মবন্ধের দিন যেতে পারবো না, কারণ 1 তারিখ থেকে ছেলের পরীক্ষা শুরু। আর এইটা মাসি মানে মাস শাশুড়ির কাজটা যেহেতু বাড়ির সামনে, তো ওটা হয়তো নিয়ম রক্ষা করার জন্য আমি যেতে পারবো। আর ভাসুরের গেঞ্জিটা এখনও কেনা হয়নি, ওটা কিনবো, ওটা শুধু অগ্নিকর্তাকেই দেবো। আর ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিতাম, এটা দেখানো হয়নি কাল থেকে। অবশ্যই এটা কালকেই কিনেছি, কালকে আর দেখানো